কিরে, এই সকালবেলা এত মাঞ্জা মেরে কোথায় যাচ্ছিস? আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিলাম, তখনই আম্মু কথা বলল। আরে আম্মু, তুমি না কাল রাতে বললে আজকে মায়া আসবে, ওকে আনতে যেতে হবে? বুঝলাম, মায়াকে আনতে যাবি। তা এত মাঞ্জা মারার কি আছে আব্বাজান? এখানে মাঞ্জা মারার কি হলো আম্মু? নতুন ড্রেস, আবার চুলে জেল দিচ্ছিস, কাহিনী কি বলতো? তাহলে একটা কাজ করি, লুঙ্গি আর সেন্টু গেঞ্জি পরে বাস স্টেশনে চলে যাই। হয়েছে, আর কথা না বলে তাড়াতাড়ি যা, মায়া চলে এসেছে মনে হয়। এরপর রাকিব তার আম্মুর থেকে বিদায় নিয়ে চলে যায় মায়াকে আনতে বাস স্টেশনে। চলুন এই ফাঁকে পরিচিত হয়ে নেওয়া যাক আমাদের গল্পের নায়ক রাকিব আহমেদ। আম্মু রাবেয়া আহমেদ। রাকিব তার জন্মের পর তার আব্বুকে দেখেনি। রাবেয়া বেগম একজন স্কুল টিচার, আর রাকিব এবার মাস্টার্স প্রথম বর্ষে পড়ছে। আপনাদের পরিচয় দিতে দিতে রাকিব বাস স্টেশনে এসে গেছে। এদিক সেদিক তাকিয়ে খুঁজছে মায়াকে। মায়া রাকিবের মামাতো বোন, এবার অনার্স শেষ বর্ষে পড়ছে। ভার্সিটি কিছুদিন বন্ধ, তাই ফুপির বাসায় বেড়াতে এসেছে। রাকিব একটা জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করছে। হঠাৎ পেছন থেকে কেউ কাঁধে হাত রাখতেই রাকিব পেছনে তাকিয়ে দেখে মায়া। আরে তুই কখন এসেছিস? আমি সেই কখন থেকে তোকে খুঁজে যাচ্ছি। আসতে একসাথে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দিব বলো তো? আমি আরো 20 মিনিট আগে এসেছি। তাহলে আমাকে দেখার পরও আসলি না কেন? দেখছিলাম কতক্ষণ অপেক্ষা করতে পারো আমার জন্য। আমি মনে মনে বললাম, আরে তোর জন্য তো আমি সারা জীবনই অপেক্ষা করতে পারবো। যতদিন এ দেহে প্রাণ আছে ততদিন আমি শুধু তোর জন্যই অপেক্ষা করব। রাকিবকে চুপ করে থাকতে দেখে মায়া আবার বলে, কি হলো ভাইয়া, চুপ করে আছো কেন? বড্ড ফাজিল হয়ে গেছিস, চল বাসায় যাওয়া যাক। বলেই রাকিব মায়ার হাত থেকে ব্যাগটা নিয়ে তার বাইকের সামনে চলে যায়। এরপর দুজনে বাসায় চলে আসে। বাসায় আসতে রাবেয়া আহমেদ মায়াকে এটা ওটা কথা জিজ্ঞেস করছে। রাকিব বলে, আম্মু, মায়া মাত্র এলো, ওকে আগে ফ্রেশ হতে দাও, তারপর না হয় কথা বলো। কতটা পথ জার্নি করে এসেছে। না ভাইয়া, আমি ঠিক আছি, সমস্যা হচ্ছে না। কিরে, কোথাও যাবি নাকি? রাকিব কি বলবে বুঝতে পারছে না। জানে এখন কিছু বলতে গেলে উল্টো বাসটা তাকিয়ে দিবে, তাই আর কিছু না বলে নিজেই রুমে চলে যায়। এদিকে মায়া তার ফুপির সাথে আরো কিছু সময় কথা বলে নিজের রুমে চলে যায়। রাকিব এতক্ষণ উকি দিয়ে দিয়ে দেখছিল মায়া রুমে গেছে কিনা। যেই দেখলো মায়া নিজের রুমে চলে গেছে, রাকিবও পিছু পিছু মায়ের রুমে চলে যায়। রাকিবকে দেখে মায়া বলে, আরে ভাইয়া, তুমি কিছু বলবে? না, তেমন কিছুই না। তোর কিছু লাগবে কিনা তাই দেখতে এলাম। আচ্ছা, তা আমার এত কেয়ার করার কারণ কি ভাইয়া? তেমন কিছু না, তুই আমাদের বাসার মেহমান না, আর মেহমানের খবর নেওয়ার প্রয়োজন তো আছে, তাই না? বুঝলাম। তা আর কিছু বলবে ভাইয়া? তোর ভার্সিটি কেমন চলছে? কোনো ছেলে বিরক্ত করে না তো? সবই ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তুই চেঞ্জ করে রেস্ট নে, আমি যাই। বলে রাকিব চলে যেতে নিলেই মায়া পেছন থেকে ডেকে বলে, রাকিব ভাইয়া শুনো, বলো। বিকেলে ঘুরতে নিয়ে যাবে আমায়? এমন করে বলার কি আছে? তুই বল কোথায় যাবি, আমি তোকে সেখানেই নিয়ে যাব। তুমি যেখানে নিয়ে যাবি সেখানেই যাব। আচ্ছা, তাহলে রেডি হয়ে থাকিস। আর একটা কথা ছিল। বলো। পাঞ্জাবি পরো নীল রঙের, কেমন? রাকিব মুস্কি হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে নিজের রুমে চলে যায়। দুপুরে তিনজন একসাথে খাবার খেয়ে কিছু সময় গল্প করে। বিকেলে রাকিব মায়ার কথা মতো নীল রঙের পাঞ্জাবি পরে নিচে অপেক্ষা করছে। রাবেয়া আহমেদ রাকিবকে দেখে বলে, কিরে, কোথাও যাবি নাকি? মায়া ঘুরতে যেতে চাইলো, তাই ওকে নিয়ে একটু ঘুরে আসি। আচ্ছা, ভালো তো, খুব মাঞ্জা মারতে শিখে গেছিস দেখছি আজকাল। আচ্ছা আম্মু, তুমি সবসময় আমার পিছনে লেগে থাকো কেন বলো তো? সত্যিটা বল আমায়, তাহলে আর কিচ্ছু বলবো না। কি সত্যি শুনতে চাও আম্মু? তুই মায়াকে ভালোবাসিস, তাই না রাকিব? রাকিব তার আম্মুর কথা শুনে মাথা নিচু করে আছে। ছেলে কেমন লজ্জা পেতে দেখে আর বুঝতে পারেনি রাবেয়া আহমেদ তার ছেলের যে প্রেমে পড়েছে। রাবেয়া আহমেদ আবার বলে, তা মায়াকে বলেছিস তুই যে ওকে ভালোবাসিস? এখনো বলিনি, তবে খুব তাড়াতাড়ি বলে দেবো আম্মু। আবার দেরি না হয়ে যায়। সেই দিকে তাকায় রাকিব, তার রাবেয়া আহমেদ। রাকিব হা করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ার দিকে। রাকিব মায়ার দিকে তাকিয়ে মনে মনে বলে, এই মেয়ে আমাকে না মেরে ছাড়ছে না। এমনিতেই তো পাগল হয়ে আছে ওর জন্য, তার উপর যদি এভাবে সেজে আমার সামনে আসে, নিজেকে সামলাই কি করে। রাকিব এতটাই বিভোর মায়াকে দেখতে
পাশে যে তার আম্মু আছে সেটা ফুলেই গেছে। রাবেয়া আহমেদ ছেলেকে এমন করে তাকিয়ে থাকতে দেখে মুখ টিপে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। মায়া রাকিবের সামনে এসে তুড়ি বাজিয়ে বলে, কি ভাইয়া, এমন করে কি দেখছো? চোখের পলকই পড়ছে না? আমি আনমনে বলে উঠি, তোকে দেখছি ঠিক নীল পরি মতো লাগছে তোকে আজকে। কি বললে? রাকিব মায়ার কথায় বাস্তবে ফিরে। একটু আগে সে কি বলেছে আনমনে মনে মনে বলছে। ইস, মায়া মনে হয় সব বুঝে ফেলেছে। বুঝলে তো ভালো, আর কষ্ট করে বলতে হবে না। কিন্তু পাগলিটা কিছু বোঝে না নাকি নাকি বুঝতে চায় না আমি ওকে ভালোবাসি। রাকিবকে চুপ করে থাকতে দেখে মায়া আবার বলে, এখানেই দাঁড়িয়ে থাকবে না আমায় নিয়ে ঘুরতেও যাবে? আরে হ্যাঁ চলো। বলেই দুজনে বাসা থেকে বের হয়। এরপর রাকিবকে তার বাইক বের করে। মায়া রাকিবের পেছনে বসে এক হাত রাকিবের কোমর জড়িয়ে ধরে আছে, অন্য হাত রাকিবের কাঁধে। রাকিব মুচকি হেসে বাইক চালাতে শুরু করে। কিছু সময়ের মধ্যে দুজনে একটা নদীর পাড়ে আসে। বাইক থেকে নেমে বাইক পার্ক করে। নদীর পাড়ে গিয়ে দুজনে বসে পড়ে। মায়া বলে, এখানে নিয়ে আসলে কেন ভাইয়া? কেন, তোর পছন্দ হয়নি? হয়েছে তো। খুব সুন্দর আর রোমান্টিক পরিবেশ। এখানেই সাধারণত কাপলেরা আসে মনে হয়, তাই জানতে চাইলাম এখানে কেন আনলে। এই জায়গায় আমার খুব পছন্দ জানিস। যখনই মন খারাপ হয় তখনই আমি এখানে চলে আসি। নদীর এই বিশাল আকারের ঢেউ, আশপাশে গাছে থাকা পাখিদের কিচিরমিচির শব্দ শুনে মনটা মুহূর্তে আনন্দে নেচে ওঠে। মায়া মুগ্ধ নয়নে তাকিয়ে রাকিবকে দেখছে আর মন দিয়ে কথাগুলো শুনছে। মায়া বলে, সত্যি জায়গাটা অনেক সুন্দর, মন ভালো হওয়ার মতোই। আর আমার পছন্দের জায়গা তোকে তো দেখাতেই হবে, তাই না? কেন? তোমার পছন্দের জায়গা আমাকে কেন দেখাতে হবে? এসব বাদ দে, তো তোর বয়ফ্রেন্ড কয়টা? হবে 4-5টার মতো। কি, 4-5টা বয়ফ্রেন্ড তোর? আরে দূর, মজা করছিলাম। এসব প্রেম ভালোবাসায় আমি নেই। তোমার গার্লফ্রেন্ড আছে কিনা সেটা বলো। আছে আবার নেই? আছে আবার নেই মানে কি ভাইয়া? মানে আমি ওকে একতরফা ভালোবাসি, তাকে কখনো বলা হয়নি ভালোবাসি। বলে দিলেই তো পারো, তাহলে হয়তো তোমার ভালোবাসাটা পূর্ণ হয়ে যেত। বলে অন্য পাশে তাকিয়ে চোখের পানি মুছে নেয়। রাকিব কাউকে ভালোবাসে কথা শুনে বুকের ভেতরে এক ছিলতে মেঘ এসে বাঁধে মুহূর্তেই। কারণ মায়াও সেই ছোট্ট থেকে রাকিবকে ভালোবাসে, তবে সাহস হয়নি কখনো বলার। রাকিব মায়াকে বলে, ভয় করে যদি না বলে দেয় আর আমার প্রথম ভালোবাসা অপূর্ণ থেকে যায়। তোমার ভালোবাসা যদি সত্যি হয়, সেই মেয়েটাও বাধ্য হবে তোমাকে ভালোবাসতে, বুঝলে? বুকের ভেতর পাহাড় সমান যন্ত্রণা রেখে কথাটা বলল মায়া। তাহলে কিভাবে বলবো তাকে, একটু বলে দে না প্লিজ। আমি কি করে বলবো? আমি কি কখনো কারোর সাথে প্রেম করেছি নাকি? আচ্ছা তাহলে তুই একটু উঠে দাঁড়া, আমি তোর সাথে প্র্যাকটিস করে পরে আমার ওকে বলবো, কি বলিস? আমি পারবো না, বাসায় যাব, মাথা ব্যথা করছে। বলেই মায়া হাঁটতে গেলে আমি মায়ের সামনে গিয়ে হাঁটু ভাঁজ করে বসে পড়ি। এটা দেখে তো মায়ের রীতিমতো অবাক। মায়া কিছু বলতে যাবে তার আগেই আমি বলতে শুরু করি, ওগো মোর মায়াবতী। কি মায়া জানো বলো, কি মায়া জানো? তোমার মায়ায় মায়াবিনী কেন এত ভালো লাগে? এত রূপ দেখে তোমার পৃথিবী হয় বেহুশ, আমি দেখে মাতাল হলে কোনো হবে না দোষ। মায়া, আজ থেকে 6 বছর আগে আমি যখন তোমাদের বাসায় যাই আর তোকে দেখি, সেদিন থেকে আমার মনে প্রাণে আমার সব কিছু জুড়ে শুধু তুই আর তুই। আমি জানি তুইও আমায় ভালোবাসিস, তবে বলতে পারছিস না। আজ তোর চোখের পানি বলে দিয়েছে তুই আমায় কতটা ভালোবাসিস। আই লাভ ইউ মায়া, উইল ইউ ম্যারি মি মায়া? রাকিবের কথা শুনে মায়ের চোখ থেকে পানি পড়ছে। মায়ার চোখ বন্ধ করে বড় করে একটা নিঃশ্বাস নিয়ে রাকিবের সামনে বসে। রাকিবের কপালে একটা চুমু দিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলে, বুদ্ধু হাদারাম, তুমি বোঝো না কেন আমায়? আমি সেই 6 বছর আগে তোমাকে দেখে ফিদা হয়ে গেছিলাম, আর আমার মন জুড়ে সেদিন থেকে শুধু তোমারই বসবাস। আই লাভ ইউ টু, অ্যান্ড ইয়েস আই উইল ম্যারি ইউ। একে অপরকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। বেশ কিছু সময় দুজনে একসাথে ঘোরাঘুরি করে বাসায় চলে আসে। রাতের খাবার খেয়ে রাকিব সাথে বসে গান করছে আর মায়া রাবেয়া আহমেদের সাথে বসে গল্প করছে। এটা রাকিবের রোজকার কাজ, রাতের সাথে বসে বসে একা একা গান করা।
পাথরের পৃথিবীতে কাছের হৃদয় ভেঙে যায়। যাক, তার করি না ভয়, তবুও প্রেমের তো শেষ হবে না। বাকিটা নিজ দায়িত্বে শুনে নিবেন। রাকিবের গান শুনে মায়ার সাথে চলে এসেছে। রাকিব এতটাই গানে হারিয়ে গিয়েছিল, মায়া কখন তার পাশে এসে বসে আছে বুঝতেই পারেনি। মায়া রাকিবের বুকে মাথা রাখতে রাকিব চোখ খুলে দেখে মায়া তার বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরে আছে। রাকিবও গিটারটা পাশে রেখে দু হাতে মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কখন এসেছো তুমি? সেই কখন, তুমি যখন থেকে গান গাইছিলে। খুব ভালো গান গাইতে তুমি। ওই আর কি, মাঝে মাঝে একটু মজা করি। আমরা কবে বিয়ে করব রাকিব ভাই? আগে ভাই বলা তো বন্ধ কর, তারপর বিয়ে। তুমিও তো আমায় তুই করে বলো। আচ্ছা, এখন থেকে তুমি করে বলবো, কেমন? এখন একটা চুমু দে তো। ইস, একটু লজ্জা শরম নেই তোমার, তাই না? লজ্জা আছে তো, এখন বেড়াতে গেছে তাই লজ্জা নেই। এখন দাও একটা চুমু। এরপর মায়া রাকিবের চোখের উপরে হাত রেখে দু গালে চুমু দেয়। রাকিব মুচকে হাসে। এভাবে আরো কিছু সময় দুজনে গল্প করে, যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে মায়া ঘুমের মধ্যে অনুভব করে কেউ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর মাঝে মাঝে কপালে গালে চুমু দিচ্ছে। মায়ার আর বুঝতে বাকি নেই স্পর্শটা কার। এটা রাকিব ছাড়া আর কেউ না। মায়া ঘুমের অভিনয় করে শুয়ে আছে। রাকিব আবার যখন গালে চুমু দিতে যায়, মায়া একটু ঘুরতেই চার ঠোঁট চূড়া লেগে যায়। রাকিব ছুটতে গেলে মায়া রাকিবকে জড়িয়ে ধরে। রাকিবের আর বুঝতে বাকি নেই এতটা সময় জেগেই ছিল। একটু পর মায়া রাকিবকে ছাড়তে রাকিব নিঃশ্বাস নিচ্ছে আর বলছে, তুমি এত সময় জেগেছিলে? লুকিয়ে লুকিয়ে তুমি আদর করতে পারবে আর আমি আদর নিতে পারবো না? ওরে দুষ্টু, দাঁড়াও দেখাচ্ছি তোমায়। বলেই রাকিব মায়ের উপরে উঠে এক হাত মায়ার কোমর জড়িয়ে ধরে, আরেক হাতে বুড়ো আঙুল দিয়ে মায়ার ঠোঁট স্লাইড করছে। মায়ের পুরো শরীর 440 ভোল্টের বিদ্যুৎ বয়ে যাচ্ছে। পুরো শরীর শীতল হয়ে গেছে রাকিবের ছোঁয়াতে। রাকিব খেয়াল করে মায়ের চোখ থেকে পানি ঝরছে। রাকিবের এত সময় হুঁশ ছিল না। কি করছে এটা সে? রাকিব মায়ের উপর থেকে উঠে বলে, সরি ম্যাম, আমার এমন কোনো কিছু ইন্টেনশন ছিল না, প্লিজ তুমি রাগ করো না, আমি সত্যি কিছু করতে চাইনি। মায়া কিছু না বলে উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। রাকিব সেখানে দাঁড়িয়ে মাথা নিচু করে কিছু সময় দাঁড়িয়ে থাকে। একটু পর মায়া রুম থেকে বের হয়ে নিচে রুমে এসে মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়ে আর মনে মনে ভাবে, এটা আমি কি করলাম? কি ভাবছে মায়া আমার সম্পর্কে? এতগুলো বছর আমি মায়ের জন্য অপেক্ষা করেছি, শুধু ওর একটু ভালোবাসা পাওয়ার জন্য। আর কাল যখন মায়াও আমাকে ভালোবাসি বলে বুকে জড়িয়ে নিল, আজ আমি সব নিজ হাতে নষ্ট করে দিলাম। এটা আমি কেন করলাম? কেন কেন করলাম? এমন আরো অনেক কথা বিড়বিড় করতে থাকে। একটু পর নিচ থেকে রাবেয়া বেগম ডাকতে থাকে, রাকিব, মায়া কই রে? তোরা আয়, খাবার খাবি না? আচ্ছা আম্মু। নিজেকে সামলে নিয়ে চোখের পানি মুছে রুম থেকে বের হতে মায়ার সাথে ধাক্কা খায়। রাকিব সরি বলে মাথা নিচু করে সেখান থেকে নিচে চলে যায়। এরপর তিনজন একসাথে খাবার খেয়ে নেয়। রাকিব মাথা নিচু করে খাচ্ছে। এটা দেখে রাবেয়া আহমেদ বলে, আজ সূর্য কি ভুল করে দক্ষিণ দিক থেকে উঠলো নাকি? ফুপি, তুমি কি পাগল হয়ে গেছো? সূর্য আবার দক্ষিণ দিকে উঠে নাকি? না, আজকাল আমার ছেলেটা কিছু না বলে চুপচাপ খাচ্ছে তো তাই। যে ছেলে কথা ছাড়া থাকতে পারে না সে আজ চুপ, তাই বললাম। মায়া ফিক করে হেসে দেয়। মায়ের মুখে হাসি দেখে রাকিবের মনটা একটু ভালো হয়, তবে তার বেশিক্ষণ রইল না। রাকিব মায়ার দিকে তাকাতে মায়া মুখ ফেংচি কেটে অন্যদিকে তাকিয়ে ফেলে। রাকিব মন খারাপ করে খাবার সবটা না খেয়ে হাত ধুয়ে উঠে যায়। মায়া খুব বুঝতে পারছে তার উপর রাগ করে খাবার খায়নি। এরপর রাকিব তার আম্মুকে বলে বাইক নিয়ে ভার্সিটি চলে যায়। ভার্সিটি গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিবে, কিন্তু কেউ তার সাথে কথা বলে না। ভার্সিটি থেকে বের হয়ে যায়। রাকিবের মনটা খারাপ হয়ে যায়। মনে মনে বলে, এদের আবার কি হলো? আমি কি কোনো ভুল করেছি? আমার উপর কোনো কারণে হয়তো রেগে আছে। বলে মন খারাপ নিয়ে সকল ক্লাস শেষ করে বাসায় চলে আসে। বাসায় এসে কলিং বেল বাজাতেই রাবেয়া আহমেদ দরজা খুলে দেয়। রাকিব ভেতরে ঢুকে দেখে তার মামা মামি, নানু আর দিদুন এসেছে। সবাইকে একসাথে দেখে কিছুটা অবাক হয় রাকিব, কিন্তু কিছু না বলে সবার পা ছুঁয়ে সালাম করে। একটু পর রাকিবের বন্ধুরা এসে হাজির, সাথে একটা হুজুর টাইপের লোক। দেখে কাছে কাছে মনে হচ্ছে রাকিবের। রাবেয়া আহমেদ বলে, রাকিব,
তুই আর মায়া একে অপরকে ভালোবাসিস, আর মায়া এখানে বেড়াতে নয়, তোর বউ হতেই এসেছে। আমি আর ভাইয়া ভাবি মিলে সব আগে থেকেই ঠিক করে রেখেছি। আমি যেন আকাশ থেকে পড়ছি। আম্মুর কথা শুনে আম্মু আবার বলল, মায়া তোকে ভালোবাসে সেটা তো ভাইয়া ভাবিকে বলে এসেছে, কিন্তু তুই তো কখনো বলিসনি। তাই গতকাল বিকেলে যখন শুনলাম তুইও মায়াকে ভালোবাসিস, বাস ভাইয়া আর ভাবিকে চলে আসতে বললাম। মানে এসব কিছু তোমাদের আগে থেকে প্ল্যান করা? বাপ রে, ভাবা যায়? আর শালারা, তোরা বন্ধু হয়ে আমার থেকে সবকিছু লুকিয়ে গেছিস। তাই তো বলি, কোনো কারণ ছাড়া আমার সাথে কলেজে এমন বিহেভ কেন করলো? আমি বারণ করেছি ওদের। আচ্ছা আম্মু, মায়া রাজি তো এই বিয়ের জন্য? মায়া নিজেই আমাকে তুই কলেজে যাবার পর ভাইয়া ভাবিকে আসতে বলেছে। মায়া কোথায় আম্মু? এখন আর মায়াকে দেখতে হবে না, বিয়ের পর একেবারে দেখিস। কাজী সাহেব, আপনি কাজ শুরু করুন, আমি বউকে নিয়ে আসছি। আরে আম্মু, ফ্রেশ হতে তো দাও আগে। চুপচাপ বস এখানে। বাস, আর কি? রাকিব বাধ্য ছেলের মতো বসে পড়ে। একটু পর রাবিয়া আহমেদ মায়াকে নিয়ে নিচে এলো। কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করে। বিয়ের কাজ সম্পন্ন হলে কাজী সাহেব দুজনের জন্য দোয়া করে চলে যায়। রাকিবের বন্ধুরা আগে থেকে বাসর ঘর সাজিয়ে রেখেছে। রাবিয়া আহমেদ মায়াকে রাকিবের রুমে রেখে চলে আসে। একটু পর রাকিবের বন্ধুরা রাকিবকে তার রুমে নানান রকমের কথা বলে ঢুকিয়ে দিয়ে চলে যায়। রাকিব রুমে ঢুকতেই মায়া এসে রাকিবের পা ছুঁয়ে সালাম করে। রাকিব ধরে তুলে বলে, বিশ্বাস করো মায়া, আমি তখন ইচ্ছা করে অমনটা করিনি। তুমি খুব কষ্ট পেয়েছো জানি। কষ্ট পেয়েছি ঠিকই, কারণ কি জানো, আমি আর বাকি 5টা রিলেশনের মতো আমাদের রিলেশনটা অপবিত্র করতে চাইনি। আমি জানি তখন তুমি ইচ্ছে করে ওটা করনি, তবে কিন্তু এখন ইচ্ছে করলেই করতে পারো। বেটা মন মে লাড্ডু ফুট গয়া। রাকিব ধীরে ধীরে মায়ের কাছে গিয়ে মায়াকে জড়িয়ে ধরে। এরপর জানতে হলে বিয়ে করে ফেলুন। আরে ভাই, নতুন বিয়ে করেছে, একটু একা ছেড়ে দিন। বন্ধুর বোনের বিয়েতে এসেছি, চারপাশে খুব হই হুল্লোড়। বরাবরই আমার এই চেঁচামেচি ভালো লাগে না। আজ গায়ে হলুদ, কাল বিয়ে, সবাই খুব আনন্দ করছে। আমার বিরক্ত লাগছে। তাই বন্ধুকে গিয়ে বললাম, আমি তোর রুমে গিয়ে একটু রেস্ট নেই, আমার এসব ভালো লাগে না। বন্ধুও ওর রুমে যেতে বলল। সিঁড়ি দিয়ে ওপরে উঠেই তো হলো যত ঝামেলা। ডান দিকে না বাম দিকে বলল? ডান দিকেই বলেছে। বন্ধুর রুমের দরজা খুলে ভেতরে যেতেই যা দেখলাম, বিশ্বাস করেন রাসেল ভাই, আমি এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। রুমে ঢুকতেই দেখি একটা মেয়ে শাড়ি কুচি ঠিক করছে, আর শাড়ির আঁচল বুকে নেই। হঠাৎ করেই আমার চোখ চলে যায় মেয়েটার নাভির দিকে। মেয়েটা আমাকে দেখেই চিৎকার করতে যাবে, তখনই আমি দৌড়ে গিয়ে মেয়েটার মুখ চেপে ধরে বললাম, এই চুপ চুপ, আমি কিছুই দেখিনি। ও সরি। বলেই মুখটা ছেড়ে দিতেই মেয়েটা বড় বড় নিঃশ্বাস নিতে নিতে শাড়ির আঁচলটা কোনো রকমে বুকের উপর ছড়িয়ে নিয়ে বলে, এই, আপনি কি হুট করে এভাবে রুমে ঢুকছেন কেন? ম্যানার্স বলতে একটা শব্দ আছে, সেটা কি জানেন না? রুমে ঢুকতে হলে নক করতে হয়। আরে ম্যাডাম, কুল কুল, ভুলটা তো আপনারই। ভুলটা আমার মানে? আপনি নক না করে ঢুকেছেন, আবার বলছেন আমার ভুল? দেখুন ম্যাডাম, আপনি যদি দরজাটা বন্ধ করে চেঞ্জ করতেন, তাহলে আমি এভাবে ঢুকতে পারতাম না, তাই না? আর কিছু দেখতেই পারতাম না। এই মিস্টার, কি দেখেছেন আপনি? একটু আগেই তো বললেন আমি কিছু দেখিনি। না, তেমন কিছু দেখিনি, তবে শাট আপ! আপনি কে বলুন তো? আপনাকে এখানে আগে দেখেছি বলে তো মনে হচ্ছে না। আমি রবিন, আকাশের বন্ধু। আপনি? আপনি আকাশ ভাইয়ের বন্ধু, ঢাকা থেকে এসেছেন। আপনি কি করে জানেন আমি ঢাকা থেকে এসেছি? আপনি কে বলুন তো? আকাশ ভাই বলেছে ঢাকা থেকে তার একটা বাদর বন্ধু আসবে, আর সে যে এতটা বাদর সেটা জানা ছিল না। দেখুন মিস, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমাকে দেখে আপনার কোন অ্যাঙ্গেল থেকে বাদর মনে হয় বলুন তো? শুধু বাদর না, সাদা বাদর, ঢলা কোমর, নেংটি ইঁদুর। দেখুন মিস, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। গালি কিন্তু আমিও দিতে পারি। দে না দে, দেখি কত পারিস, দে। আপনি আমাকে তুই করে বলছেন? আপনার সাহস তো কম না? বেশ করেছি, প্রয়োজন হলে আবার বলবো। আপনি একটা ঝগড়ুটে পেতনি। তুই আমাকে পেতনি বললি, আবার ঝগড়ুটে? তোকে তো আজ আমি... কিচ্ছু করতে পারবেন না। একটু নড়াচড়া করলেই শাড়িটা খুলে পড়ে যাবে। আবার সেই দৃশ্যটা দেখে ইউ, আমি তোকে... কিছু বলতে যাবে, তার আগে আমি মেয়েটির গালে চুমু দিয়ে দিলাম এক দৌড়ে সোজা আকাশের কাছে।
আকাশ জানতে চাই এমন করে দৌড়াচ্ছি কেন। কিছু না বলে ওর হাতে থাকা ম্যাঙ্গো জুসের গ্লাসটা নিয়ে এক চুমুকে শেষ করে ওর হাতে খালি গ্লাসটা ধরিয়ে দিয়ে ফাঁকা একটা জায়গায় চেয়ার নিয়ে বসে পড়লাম। এদিকে মেয়েটি পাথরের মতো দাঁড়িয়ে আছে রবিনের কাণ্ডে। একটু পর নিচ থেকে ডাকাডাকি শুনে হুঁশ ফিরে মেয়েটির। কি মেয়ে মেয়ে করছি সেই কখন থেকে। চলুন আমাদের গল্পের নায়ক আর নায়িকার সাথে পরিচয় হয়ে নেওয়া যাক। আমাদের গল্পের নায়ক রবিন খান, বাবা মায়ের একমাত্র ছেলে। বাবা ইকবাল খান এই শহরের টপ বিজনেসম্যান। রবিন এবার মাস্টার্স ফাইনাল ইয়ারে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। আমাদের গল্পের নায়িকা সুব্রতা জামান, আব্বু আম্মুর একমাত্র মেয়ে। বাবা সৈয়দ জামান একজন নামকরা ব্যবসায়ী। আর সুব্রতার মা, সুব্রতার বয়স যখন 5 বছর তখন মারা যায়। সুব্রতাও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করেছে। আকাশের চাচাতো বোন সুব্রতা। সুব্রতা মনে মনে রবিনের 14 গোষ্ঠীর পূজা করছে আর বলছে, শালা উগান্ডা, তোর কত বড় সাহস, তুই এই সুব্রতা জামানকে চুমু দিস। একবার তোকে পাই, তোর 14 গোষ্ঠীর নাম যদি আমি না ভুলিয়ে দেই, আমার নামও সুব্রতা না। বলে সুব্রতা কোনো রকমে রেডি হয়ে নিচে এসে রুহির সাথে কথা বলে কিছু সময়। রুহি হলো আকাশের বোন, যার বিয়ের জন্য সবার এখানে আসা। সুব্রতা হাঁটতে হাঁটতে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলেই কেউ তাকে ধরে ফেলে। সুব্রতা চোখ খুলে দেখে এটা তো সেই ছেলেটা যে একটু আগে তাকে চুমু দিয়ে দৌড় দিয়েছে, মানে রবিন। সুব্রতা রবিনের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, এই মিস্টার, আবার আপনি? ভালোই হলো, আপনাকে পেয়ে গেলাম। আপনাকেই খুঁজছিলাম আমি মনে মনে। আচ্ছা, আমাকে খুঁজছিলেন কেন? প্রথম দেখায় প্রেমে পড়ে গেছেন বুঝি? সুব্রতা কিছু বলতে যাবে তার আগেই রবিন আবার বলে, থাক থাক, কষ্ট করে আর কিছু বলতে হবে না। আমি বুঝে গেছি তুমি আমায় কি বলতে চাও। আসলে তোমাকে প্রথম দেখে আমিও তোমার প্রেমে পড়ে গেছি। এই মিয়া, একা একা বক বক না করে আমাকে বলতে দিবেন? নিজে নিজেই সব বলে যাচ্ছে। ঠিক আছে বলো, না হলে পরে বলবে আমি কিছু বলতে দেইনি। আপনার সাহস হয় কি করে এই সুব্রতা জামানকে কিস করার? সুব্রতা আবার কে? আমি সুব্রতা। আপনার সাহস হয় কি করে আমাকে কিস করার? দেখো, কিস করতে সাহস লাগে না, জানতে হয়। আর ইউ ম্যাড? একটা অপরিচিত মেয়েকে আপনি কিস করে আবার এসব বলছেন? ঠিক আছে, তখন আমি করেছি কিস, এখন তুমি করে দাও সমানে সমানে কিস, হিসাব বরাবর। ইস, শখ কত, আমি ওনাকে কিস করব। ওকে, কিস করতে হবে না, বন্ধুত্ব তো করতে পারো। আমি আপনার সাথে কেন বন্ধুত্ব করতে যাব? আপনি আমার কতটা বড় সেটা জানেন? বন্ধুত্বে বড় ছোট ধনী গরিব দেখে হয় না। আমি তোমার ফ্রেন্ড হতে চাই, তুমি ভেবে দেখো কি করবে। বলেই সেখান থেকে চলে যায়। একটু পর গায়ে হলুদের কাজ শুরু হয়ে যায়। সবাই রাহির গায়ে হলুদ দিয়ে দেয়। দেখতে দেখতে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে যায়। এরপর সবাই একসাথে ডান্স করে। হঠাৎ আকাশ মাইক্রোফোনে হাত নিয়ে রবিনকে গান গাইতে বলে। সুব্রতা মনে মনে বলে, এই বাদুরটা গান গাইতে জানে নাকি? রবিন আসার সময় সাথে করে গিটার নিয়ে এসেছে। রবিন মাঝে মাঝেই গান করে, স্কুল কলেজ এমনকি ভার্সিটিতে গান করে, অনেক পুরস্কার পেয়েছে। রবিন গিটার হাতে নিয়ে টুংটাং আওয়াজ তুলে সুব্রতার দিকে তাকিয়ে গান গাইতে শুরু করে। সারা রাত ভোর চোখের ভিতর স্বপ্নে তোমার আনাগোনা, নেমে আসে ভোর থাকে তবু ঘোর, হাওয়ায় হাওয়ায় জানা শোনা, তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা, আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। গান শেষ হয়ে গেছে, কিন্তু সুব্রতা এখনো রবিনের গানের মাঝে ডুবে আছে, আর রবিনও তাকিয়ে আছে সুব্রতার চোখের দিকে। সবার হাততালির শব্দে দুজনের ঘোর কাটে। দুজন দুজনের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। এরপর দেখতে দেখতে গায়ে হলুদ, বিয়ে সব শেষ হয়ে যায়। এর মধ্যে রবিন আর সুব্রতার মাঝে খুব ভালো একটা বন্ধুত্ব সৃষ্টি হয়। দুজন দুজনের সম্পর্কে সবকিছু জানে। আজ রবিন চলে যাবে ঢাকা, তাই সুব্রতার মন খারাপ। সুব্রতা ছাদে একা একা দাঁড়িয়ে আছে। রবিন সুব্রতাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে আসে। এসে দেখে সুব্রতা মন খারাপ করে গ্লিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রবিন সুব্রতার কাছে এসে বলে, তুমি এখানে? আর আমি তোমাকে কত জায়গায় খুঁজলাম, কি হয়েছে তোমার? কোনো কারণে মন খারাপ?
আমরা আর 2 দিন পরে যাব। তুমি থেকে যাও না এই 2 দিন। ইচ্ছে থাকলেও পারছি না, আমার শরীরটা একটু অসুস্থ, তাই যেতেই হবে। আর 2 দিন পর তুমিও তো ঢাকায় আছ, আমাদের দেখা তো হবেই। আমি এখন আর 1 সেকেন্ডও তোমার থেকে দূরে থাকতে পারবো না রবিন। তার মানে তুমি আমাকে ভালোবাসো? এখনো বলতে হবে? তুমি বোঝো না, আমি সেই প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেছি। ইচ্ছে করেই তোমার সাথে কথা বলার জন্য ঝগড়া করেছি। ভাবলাম তুমি আমাকে প্রপোজ করবে, কিন্তু তার হলো কই। আমিও তো সেই প্রথম যেদিন তোমাকে দেখেছি তোমার প্রেমে পড়ে গেছি। বলবো বলবো করে বলা হয়ে ওঠেনি, ভয় হতো তুমি যদি না করে দাও আর রাগ করে আমাদের বন্ধুত্বটা নষ্ট করে দাও, তাই। বুদ্ধ একটা, আমার চোখের ভাষা তুমি বোঝো না? এখন খুব বুঝতে পারছি। তাহলে প্রপোজ করো। রবিন আশেপাশে তাকিয়ে কিছু খুঁজছে, দেখে ছাদের একপাশে কিছু কালো গোলাপের গাছ আর একটাই ফুল আছে তাতে। রবিন গিয়ে ফুলটা ছিঁড়ে এনে সুব্রতার সামনে হাঁটু ভাঁজ করে বসে ফুলটা এগিয়ে দিয়ে বলে, বুকের ভেতর স্বপ্ন নিয়ে তোমার কাছে আমার ছুটে আসা। দাও না প্রিয়া, দাও না তুমি অনন্তকাল তোমার ভালোবাসা। তুমি আপন করে নাও না আমাকে, আমি ভালোবাসি ভালোবাসি তোমাকে। একবার শুধু তোমার হাতটা ধরার সুযোগ দাও সুব্রতা। কথা দিলাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমার হাত আমি ছাড়বো না। আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প নয়। সুব্রতা রবিনের সামনে বসে ফুলটা হাতে নিয়ে খুব শক্ত করে রবিনকে জড়িয়ে ধরে। এভাবে কিছু সময় দুজন দুজনকে জড়িয়ে ধরে থাকে। কিছু সময় পর দুজনে একসাথে নিচে চলে আসে। রবিন সবকিছু গুছিয়ে নিয়ে সবার থেকে বিদায় নিয়ে চলে আসে নিজের বাসায়। বাসায় এসে তার আব্বু আম্মুকে সুব্রতার কথা জানাতেই তারা খুশি। খুব দ্রুত তারা শুভ্রকে বউ করে আনবে বলে জানায়। রবিন তার আব্বু আম্মুকে জড়িয়ে ধরে বলে, আমার বেস্ট আব্বু আম্মু, তোমাদের কোনো তুলনা নেই। বলেই তার আব্বু আম্মুর গালে চুমু দিয়ে নিজের রুমে নিয়ে সুব্রতাকে কল করে। রবিনের নাম্বার দেখে সুব্রতার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। কল রিসিভ করে রবিন বলে, হ্যালো মিসেস খান। এখনো মিসেস খান হয়নি স্যার। তবে খুব দ্রুত হয়ে যাবে। তাই? তা কি করে শুনি? এরপর রবিন তার আব্বু আম্মুর সাথে কথা হয়েছে সবটা বলে। সব শুনে সুব্রতা অনেক খুশি হয়। সুব্রতা বলে, সত্যি বলছো তুমি? সত্যি বলছি, আমার মিষ্টি বউটা। বউ শব্দটা শুনে সুব্রতার মনে এক অদ্ভুত অনুভূতি খেলা করে যায়। এরপর আরো কিছু সময় কথা বলে কল কেটে দুজনেই ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে কেটে যায় আরো 2 দিন। সুব্রতাও তার আব্বুকে রবিনের কথা বলে। সুব্রতার আব্বু আকাশের কাছ থেকে শুনেছে রবিনের সম্পর্কে। সব শুনে তারও খুব পছন্দ হয় রবিনকে। সুব্রতার আব্বু সুব্রতাকে বলে রবিনকে তার আব্বু আম্মুকে নিয়ে আসতে। সুব্রতা রবিনকে বলে। রবিন তার আব্বু আম্মুকে নিয়ে সুব্রতার বাসায় আসে। দুই পরিবার মিলে রবিন আর সুব্রতার বিয়ের দিন তারিখ ঠিক করে। আগামী শুক্রবার তাদের বিয়ে। বিয়ের সকল শপিং করে ফেলেছে এই 2 দিনে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। আজ রবিন আর সুব্রতার বিয়ে। সুব্রতাকে লাল রঙের লেহেঙ্গা পরানো হয়েছে, সাথে ম্যাচিং জুয়েলারি। সুব্রতাকে দেখতে একদম পুতুলের মতো লাগছে। রবিনও সুব্রতার সাথে ম্যাচিং করে লাল শেরওয়ানি পরেছে। রবিনকে দেখতে রাজকুমারের মতো লাগছে। সুব্রতার বান্ধবীরা সুব্রতাকে এনে রবিনের পাশে বসিয়ে দেয়। রবিনের চোখ ফিরছে না সুব্রতার দিক থেকে। একটু পর কাজে এসে বিয়ের কাজ সম্পূর্ণ করে। বিদায়ের সময় সুব্রতা তার আব্বুকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। অতঃপর গাড়ি করে চলে আসে রবিনদের বাসায়। সবাই নতুন বউকে বরণ করে। এরপর রবিনের কাজিনরা সুব্রতাকে রবিনের রুমে রেখে চলে আসে। একটু পর রবিন রুমে যেতেই সুব্রতা এসে রবিনের পায়ে হাত দিয়ে সালাম করে। রবিন সুব্রতাকে ধরে উঠিয়ে বুকের সাথে জড়িয়ে নেয়। এরপর দুজনে উঁচু করে নতুন জীবনের জন্য আল্লাহর কাছে দোয়া চায়। নামাজ শেষ করে রবিন সুব্রতাকে কোলে করে বিছানায় শুয়ে দেয়। রবিন ও সুব্রতার পাশে শুয়ে বুকে মাথা রেখে বলে, আজ আমাদের জীবনের সবচেয়ে মধুর রাত। আজ আমি অনেক খুশি, যাকে চেয়েছি তাকেই পেয়েছি। আমি সত্যি অনেক লাকি। আমি আজ খুব খুশি। আমার ভালোবাসার মানুষটা এখন আমার, আর কেউ আমাদের দূরে রাখতে পারবে না। তোমার মনে আছে প্রপোজ করার সময় বলেছিলাম আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প নয়। মনে আছে। সেই মুহূর্তটা আমি কখনো ভুলবো না। শুধু সেই মুহূর্তটা নয়, আজ থেকে তোমার আর আমার প্রতিটা মুহূর্ত আমাদের হৃদয়ে গেঁথে থাকবে। সারা জীবন এভাবেই তোমার বুকে মাথা রেখে থাকতে চাই।
আমিও চাই সারা জীবন এভাবে তোমার মাথাটা আমার বুকে জড়িয়ে রাখতে। এই আমার না খুব আদর পাচ্ছে। একটু লজ্জা নেই তোমার, তাই না? লজ্জা করলে আজকে রাতে আর কিছুই পাবো না। সো নো লজ্জা, অনলি রোমান্স। বলেই শুভ্রতার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে নেয়। এরপর ধীরে ধীরে দুজন হারিয়ে যায় এক সুন্দর স্বপ্নের রাজ্যে। আর কিছু লিখতে পারছি না, লেখকের লজ্জা করছে। এদের এবার একা ছেড়ে দেন, বুঝতেই পারছেন আজ বাসর রাত, কত কিছু হবে। আপনারা এইভাবে তাকিয়ে থাকলে দুজন তো লজ্জা পাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন। ভালো থাকুন, ভালো রাখুন। ভালোবাসা অবিরাম। আবির, এই আবির শুন না। এই কেড়ে গরুর মতো ডাকাডাকি করছে। কি বললি তুই কুত্তা? আমি গরুর মতো ডাকছি? আজকে তোকে আমি। বলেই আমাকে দৌড়ানি দিতে শুরু করে। চলুন দৌড়াতে দৌড়াতে আমার পরিচয় দেওয়া যাক। আমি আবির, এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ছি। আমার আব্বু আম্মু মারা গেছে 6 বছর আগে। আম্মু একজন স্কুল টিচার। আর যে মেয়েটা আমাকে দৌড়ানি দিচ্ছে ওর নাম নিশি, আমার বেস্ট ফ্রেন্ড। নিশিও এতিম, তবে আমি কখনো নিশিকে তা বুঝতে দেই না। এবার গল্পে ফেরা যাক। দৌড়াতে দৌড়াতে একটা গাছের নিচে এসে দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছি। এই কুত্তা, এইভাবে কেউ দৌড়ায়? আর একটু হলে দম বন্ধ হয়ে যেত। এই কুত্তি, তোকে বলেছি আমার পিছনে দৌড়াতে? তোর জন্য আমায় কতটা পথ দৌড়াতে হলো। তুই তখন আমায় কি বললি? তুই এইভাবে ডাকছিলি কেন? তোকে সেই সকাল থেকে খুঁজে যাচ্ছি। তুই কোথায় ছিলি? কতগুলো কল করেছি। তোর মোবাইল কোথায়? সরি রে, আমি আসলে দেখিনি, মোবাইল সাইলেন্ট করা ছিল। কুত্তা, তুই আমার কল না ধরে এখন সরি বলছিস? তোকে তো আমি। বলেই নিশি যখন আমাকে মারতে আসে তখনই ওর পা স্লিপ করে পরে যেতে নিলে আমি নিশিকে ধরে ফেলি। আমার এক হাত নিশির কোমরে আর এক হাত ওর পিঠে। আর নিশি ভয়ে আমার শার্ট খামচে ধরে চোখ বন্ধ করে আছে। পাগলিটাকে ভয় পেলে আরো বেশি কিউট লাগে। নিশির হুঁশ ফিরতেই বুঝতে পারি আমি ওকে ধরে আসি। নিশি আমাকে ছাড়তে গিয়ে নিজের ব্যালেন্স হারিয়ে আমাকে নিয়ে মাটিতে পড়ে যায়। আর আমি নিচে, আর নিশি আমার উপরে পড়েছে। নিশি তাড়াহুড়ো করে উঠতে গিয়ে আবার পড়ে যায়। আর ওর ঠোঁট এসে আমার ঠোঁটের সাথে জোড়া লেগে গিয়েছে। নিশির চোখ বড় বড় করে তাকিয়ে আছে। একটু পর নিশি ওর ঠোঁট আমার ঠোঁট থেকে সরিয়ে ফেলে। পাগলিটা খুব লজ্জা পেয়েছে, সেটা ওর চোখ দেখেই বুঝতে পারছি। আমি ওকে এই অবস্থা থেকে বের করার জন্য বললাম, এই পেতনি, আমার ওপর থেকে ওর। খেয়ে খেয়ে কি মোটা হয়ে গেছিস? আর একটু এভাবে থাকলে আমি গলে যাব তো। কি বললি? আমি মোটি? তবে রে। বলে আমার বুকে এলোপাতাড়ি মারতে শুরু করে। হঠাৎ করে আমার নাক দিয়ে রক্ত বের হয়ে যায়। তা দেখে নিশি আমাকে মারা বন্ধ করে বলে, এটা আমি কি করলাম? আবির, আমি এমনটা চাইনি, বিশ্বাস কর। বলেই কান্না করতে করতে নিজের ওড়না দিয়ে আমার নাক মুছে দেয়। কিন্তু রক্ত থামার নামই নেই। নিশি অবস্থা থেকে হাউমাউ করে কান্না করছে। আমাকে জড়িয়ে ধরে। একবার আমাকে জড়িয়ে ধরছে তো আরেকবার আমার নাক থেকে রক্ত মুছছে ওর ওড়না দিয়ে। একটু পর রক্ত পড়া বন্ধ হলে পাগলিটা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আবির, আমি জানতাম না এমন হয়ে যাবে। আমি খুব পচা, খুব খারাপ। আমি শুধু তোকে কষ্ট দেই। আমি অনেক খারাপ। বলেই আবার আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আমি নিশিকে আমার বুক থেকে তুলে চোখের পানি মুছে দিয়ে বললাম, এই পেতনি, কান্না করছিস কেন? আমি জানি আমার এই পেতনিটা ইচ্ছে করে আমাকে কষ্ট দেয়নি, এটা জাস্ট অ্যাক্সিডেন্ট। আর আমার বেস্ট ফ্রেন্ডকে পচা বলে ভালো হবে না কিন্তু, বলে দিলাম। নিশি অপরাধীর চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওকে ধরে দাঁড় করিয়ে ওর চোখে পানি মুছে দিলাম। বললাম, অনেক কান্নাকাটি হয়েছে, এবার থাম, আমি ঠিক আছি। এই আমার না খুব ফুচকা খেতে ইচ্ছা করছে, চল না ফুচকা খাই। সত্যি তোর অনেক কষ্ট হচ্ছে না? হচ্ছে তো, তবে সেটা তোর চোখের পানি দেখে। বাদর একটা। আর তুই বান্দরনি। বলেই দুজনে একসাথে হেসে দেই। এরপর ব্যাগ থেকে পানির বোতলটা বের করে দুজনেই মুখ ধুয়ে চলে আসি ফুচকা খেতে। ফুচকা খেয়ে নিশিকে ওর হোস্টেলে রেখে আমিও আমার হোস্টেলে চলে আসি। বাসায় এসে খাবার খেয়ে নিশির সাথে কিছু সময় কথা বলে ঘুমিয়ে পড়ি। আর নিশি চলে যায় টিউশনি করাতে। নিশির এই টিউশনিটা আবিরই ঠিক করে দেয়। দেখতে দেখতে কেটে যায় আজকের দিনটা। রাতের খাবার খেয়ে এসে নিশিকে কল করি। নিশি কল রিসিভ করে। কি রে কুত্তা, কি করিস? শুয়ে আছি কুত্তি, তুই? এই তো বসে আছি। খেয়েছিস? খেয়ে তোকে কল করলাম। তুই খেয়েছিস? খেয়েছি। তোর সাহস তো কম নয়, তুই আমায় মিথ্যে বলছিস।
আসলে খেতে ইচ্ছে করছে না। চুপচাপ খাবার খেয়ে এসে আমায় কল দে, না হলে তোর খবর আছে। আচ্ছা যাচ্ছি, কিন্তু তুই কি করে আমায় বুঝিস বলতো? তোকে তোর থেকে বেশি আমি চিনি, বুঝলি? এখন যা, খাবার খেয়ে আয়। নিশি ঠিক আছে এই বলে খাবার খেতে চলে যায়। আমি এরপর আম্মুর সাথে কিছু সময় কলে করে কথা বলি। এর মধ্যে নিশি 2বার কল করে ফেলেছে। আমি কল ব্যাক করতেই সাথে সাথে কল রিসিভ করে। মনে হচ্ছিল আমার কলের জন্য পাগলিটা অপেক্ষা করছিল। কল রিসিভ করেই, এই কুত্তা হারামি, তুই কার সাথে বিজি ছিলি বল? আরে থাম থাম, আগে তো কথা শুনবি। কি শুনবো? এত রাতে তুই বিজি? কোন ডাইনি তোকে কল করেছিল সত্যি করে বল। তোর শাশুড়ির সাথে কথা বললাম। এই রে, না জেনে কি বলে ফেললাম। এখন বাদরটা আমায় কি যে করবে কে জানে। বলে আমি জিহ্বায় কামড় দিলাম। আমাকে চুপ থাকতে দেখে আবির বলে, কিরে পেতনি, এখন চুপ করে আছিস কেন? সরি দোস্ত, আমি বুঝতে পারিনি তুই আন্টির সাথে কথা বলছিলি। আসলে এখন তো রাত প্রায় 1টা বাজে। তুই তো প্রথমেই বলতে পারতি যে তুই আন্টির সাথে কথা বলছিলি। এ পেতনি, তুই কি আমাকে বলার সুযোগ দিয়েছিস যে বলবো? আচ্ছা সরি সরি, রাগ করিস না দোস্ত। আরে ধ্যাত, আমি তোর সাথে রাগ করতে পারি? সত্যি রাগ করিসনি তো? আরে না। আচ্ছা, কাল কলেজ আছে, ঘুমিয়ে পড়। কাল কলেজে দেখা হচ্ছে, কেমন? আচ্ছা, কাল একটু তাড়াতাড়ি আসিস। আমি আচ্ছা বলে কল কেটে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠতেই মনে হলো নাক থেকে পানির মতো কিছু পড়ছে। হাত দিতেই আমি আটকে উঠি, দেখি রক্ত। তাড়াতাড়ি উঠে আয়নার সামনে যেতেই দেখি আমার নাক থেকে রক্ত পড়ে। আমার সাদা শার্টটা লাল হয়ে আছে। আমার কেমন জানি ভয় হতে শুরু করলো। নিশি কালকে যখন আমায় মারছিল তখন ওর হাত আমার নাকে লাগেনি, কিন্তু রক্ত বের হলো। আজও একই অবস্থা। আমি ফ্রেশ হয়ে প্রথমে ডক্টরের কাছে চলে গেলাম। ডক্টর আমার কথা শুনে আমাকে কিছু টেস্ট করাতে বলে। আমি ডক্টরের কথা মতো টেস্ট করিয়ে কলেজে চলে যাই। ডক্টর কাল এসে রিপোর্ট নিয়ে যেতে বলে। কলেজে আসতেই দেখি নিশি কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমি কাছে আসতেই প্রথমে আমাকে উত্তম মধ্যম দিয়ে বলে, এই কুত্তা, তোকে তাড়াতাড়ি আসতে বলেছি আর তুই আসলে লেট করে। তোর জন্য প্রথম ক্লাসটাই মিস হলো। তোকে বারণ করলো কে? তুই ক্লাস করতি? তোকে ছাড়া আমার ক্লাস করতে ভালো লাগে না, তুই জানিস না? আচ্ছা হয়েছে, চল কোথাও বসে আড্ডা দেই। বলেই কলেজের পিছনে পুকুর পাড়ে বসে দুজনে কিছু সময় আড্ডা দেই। এরপর পরের ক্লাসগুলো করে দুজন দুজনের হোস্টেলে চলে আসি। হোস্টেলে এসে আম্মুর সাথে কিছু সময় কথা বলে নিশির সাথে কথা বলি। রাতে রুমের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, যে করেই হোক কাল নিশিকে আমার মনের কথা বলবো। যা হয় হবে। আমি কালোকে বলবো আমি তোকে ভালোবাসি। নিশিও একা একা বারান্দায় দাঁড়িয়ে ভাবছে, এই বাদরটার আশায় থাকলে কখনো প্রেম করা হবে না। ভালোবাসে কিন্তু বলবে না। তোকে বলতে হবে না আবির, আমি জানি তুই আমাকে ভালোবাসিস। কাল তোকে সবার সামনে প্রপোজ করে নিজের করে নেব। বলেই নিশি মুচকি হাসে। এদিকে আমি এসব ভাবছি আর হাসছি। এরপর রুমে এসে ঘুমিয়ে পড়ি। কিছু সময় নিশির সাথে কথা বলে পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে যাই ডক্টরের কাছে। ডক্টরের কাছে যেতেই ডক্টর যা বলল, বিশ্বাস করেন নোমান ভাই, আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। ডক্টরের কাছে বারবার জানতে চাইলাম এই রিপোর্ট আমার কিনা। ডক্টর জানালো তিনি নাকি 4বার টেস্ট করিয়েছেন। চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। ডক্টর জানায় আমার ক্যান্সার, আর লাস্ট স্টেজে আছি। বাঁচার কোনো সম্ভাবনা নেই। আমার হয়তো বেশি হলে 10 থেকে 15 দিন এই পৃথিবীর আলো দেখতে পারবো। চোখের পানি মুছে হসপিটাল থেকে বের হয়ে কলেজে চলে আসি। কলেজ মাঠে আসতেই নিশি দৌড়ে এসে আমার সামনে হাঁটু ভাঁজ করে বসে আমার দিকে কয়টা গোলাপ ফুল এগিয়ে দিয়ে বলে, আবির, অনেক অপেক্ষা করেছি তোর মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে, কিন্তু তুই তো বলবি না। কিন্তু তুই যে আমায় ভালোবাসিস আমি সেটা জানি, আর আমিও তোকে খুব ভালোবাসি। আই লাভ ইউ আবির। আমি নিশিকে তুলে ঠাস করে ওর গালে থাপ্পড় দিয়ে বলি, তুই ভাবলি কি করে আমি তোর মতো একটা মেয়েকে ভালোবাসবো? আরে তোর মতো একটা মেয়েকে শুধু করুণা করা যায়, ভালোবাসা যায় না। এতিম বলে এতদিন তোকে শুধু করুণা করেছি, আর তুই সেটাকে ভালোবাসা ভেবে নিয়েছিস? ভালো করে শুনে রাখ, তোর মতো রাস্তার মেয়েকে শুধু করুণা আর দয়া করা যায়, ভালোবাসা যায় না। আর শোন, আজকের পর থেকে কখনো আমার সামনে আসবি না। তোর এই মুখটা আমি দেখতে চাই না, বুঝেছিস তুই? কলেজের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। নিশির চোখ থেকে টপ টপ করে পানি ঝরে পড়ছে। নিশি হয়তো কখনো ভাবেনি আমি ওকে এভাবে কথা শোনাবো, কিন্তু কি করব আমি? আমি যার বেশি দিন নেই পৃথিবীতে।
নিশি আমার মৃত্যুর কথা শুনলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। তাই তো আজ না চেয়েও এত বাজেভাবে ওকে অপমান করলাম। আজকের পর থেকে হয়তো নিশি আমাকে ঘৃণা করবে। আমি তো তাই চাই ও আমাকে ঘৃণা করুক। নিশি কান্না করতে বলে। হ্যাঁ আবির, তুই ঠিকই বলেছিস। আমার মতো একটা রাস্তার মেয়ে তোকে কি করে ভালোবাসতে পারে? তোর সাথে থাকতে থাকতে আমি ভুলেই গেছিলাম আমি এতিম। আমি কখনো নিজেকে এতিম বলে তুই খুব রাগ করতি, বকতি আমায়, মনে আছে তোর? কিন্তু আজ তুই আমাকে আমার জায়গাটা চিনিয়ে দিলে। আমি বামুন হয়ে চাঁদের দিকে মিছেই হাত বাড়িয়েছি, কিন্তু তুই চিন্তা করিস না, আমি আজকের পর আর কখনো তোর চোখের সামনে আসবো না। অনেক করেছিস তুই আমার জন্য, তার জন্য তোর কাছে আমি সারা জীবন ঋণী হয়ে থাকবো। আর তোকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতদিন এত যত্ন করে আগলে রাখার জন্য। বলেই নিশি চোখের পানি মুছতে মুছতে সেখান থেকে দৌড়ে চলে যায়। আমি পাথরের মতো সেখানে দাঁড়িয়ে আছি, মনে মনে বলছি, আই এম সরি জান, তুই আমায় ক্ষমা করে দিস। আমি যে নিরুপায় রে, আমি তোর জীবনটা নষ্ট করতে পারবো না। তোর ভালোর জন্য আজকে আমি তোর সাথে এতটা নোংরা ভাষায় কথা বললাম। তোকে যদি এই বুকটা চিরে দেখাতে পারতাম তাহলে দেখতেই তোকে কতটা ভালোবাসি। তোকে বলা প্রতিটি কথা আমার বুকের তীরের মতো গেঁথে গেছে। আই এম সরি নিশি, আই এম রিয়েলি সরি। বলেই আর এক মুহূর্ত সেখানে না থেকে হোস্টেলে চলে এসে নিজের সব জামা কাপড় ব্যাগে ভরে নিজের গ্রামে নিজের মায়ের কাছে চলে আসি। আর ওইদিকে নিশি হোস্টেলে ফেরার পর থেকেই কান্না করছে আর বলছে, আবির, কেন তুই এতদিন এত ভালোবাসা দিয়ে আমায় আগলে রেখেছিলি? এই এতিম মেয়েটাকে যদি একদিন ছুঁড়েই ফেলে দিবি? এতদিন যা করেছিস সব তোর আমার প্রতি করুণা আর দয়া ছিল। আমি কত বোকা, এই করুণাকে ভালোবাসা ভেবে নিয়েছিলাম। তবে আর তোর সামনে যাব না, তুই ভালো থাকিস। আমি বাসায় এসে আম্মুর সাথে কোনো কথা না বলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে চিৎকার করে কান্না করছি আর বলছি, হে আল্লাহ, কি এমন পাপ করেছিলাম তোমার কাছে, যার জন্য তুমি আমায় এত বড় শাস্তি দিলে? এই সুন্দর পৃথিবীতে কত মানুষ তো আমার এখনো দেখা বাকি, যাকে নিয়ে সুন্দর একটা সুখের সংসার বাঁধতে চেয়েছিলাম। আজ তাকে কলেজের সবার সামনে আমি থাপ্পড় দিয়ে কত জঘন্যভাবে অপমান করলাম। কেন তুমি আমাকে এত তাড়াতাড়ি এই পৃথিবী থেকে কেড়ে নিতে চাও? কি এমন পাপ করেছি আল্লাহ, কি এমন পাপ করেছি? প্রায় 1 ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হয়ে নিজেকে সামনে নিয়ে ড্রেস চেঞ্জ করে মায়ের রুমে গিয়ে দেখি মা বিছানায় বসে বাচ্চাদের পরীক্ষার খাতা দেখছে। গিয়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ি। মা অনেক কিছু জানতে চায়, কেন হুট করে চলে এলাম, নিশির সাথে ঝগড়া হয়েছে কিনা, আরও অনেক কথা। কিছু না বলে মাকে জড়িয়ে ধরে কান্না করে দেই। মা অনেক ঘাবড়ে যায়। আমাকে এভাবে কান্না করতে দেখে বুঝতে পারলাম এখানে থাকলে মা সব বুঝে ফেলবে, তাই চোখের পানি মুছে মাকে বলে বাইরে চলে যাই। মা অনেকবার জানতে চায় কেন এমন করলাম, পরে বলবো বলে বাইরে চলে যাই। সন্ধ্যায় বাসায় এসে দেখি মা আমার রুমে বসে কিসের একটা কাগজ বুকে জড়িয়ে কান্না করছে। বুঝতে পারলাম আমার রিপোর্ট কার্ডটা মা দেখে ফেলেছে। আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করলো, আমিও মাকে জড়িয়ে ধরে কান্না করলাম। এরপর আমি মাকে বললাম, জানো মা, আজ না আমি নিশির সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু কি করব বলো, ও এই সত্যিটা জানতে পারলে নিজেকে শেষ করে দিবে। এরপর মাকে আজকে কলেজে যা যা হয়েছে সব বললাম। মা অনেক কান্না করছে আমাকে জড়িয়ে ধরে, আর আল্লাহর কাছে জানতে চাইছে কেন আমার সাথে তিনি এটা করলেন। দেখতে দেখতে কেটে যায় 7 দিন। আমার অবস্থা অনেক খারাপ। হঠাৎ করে নাক থেকে মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। মা আমাকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর আমাকে দেখে জানায় তাদের হাতে আর কিছুই নেই। আমি হসপিটালের বেডে শুয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকি। হঠাৎ দেখি নিশি দৌড়ে এসে আমার কেবিনে ঢুকে দরজার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর চোখ থেকে পানি পড়ছে। নিশির দিকে তাকিয়ে আমি অবাক, কি অবস্থা করেছে নিজের এই কয়দিনে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, মুখটা কেমন শুকিয়ে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। আমি নিশিকে দেখে মায়ের দিকে তাকাতে মা বলল মা নাকি নিশিকে কল করে সব বলে দিয়েছে। নিশি আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করছে। আমার চোখ থেকেও পানি পড়ছে। নিশি বলে, তুই খুব খারাপ, খুব। আমায় কেন বললি না তুই? আমাকে তুই আপনই ভাবিস না। আজ আমার এই অবস্থা হলে তুই আমাকে ছেড়ে চলে আসতি, তাই না? না রে, কখনো আসতাম না, তো তোর পাশে থাকতাম। তাহলে কেন তুই আমার থেকে সব লুকিয়ে গেলি বল? সেদিন কলেজে তুই সবার সামনে আমায় যা বলেছিস আমার বিশ্বাস হয়নি, কিন্তু কেন জানি তোর ওপর অভিমানগুলো চেপে বসেছিল। আমি কেন সেদিন তোর খোঁজ না নিয়ে তোকে ভুল বুঝেছিলাম? এতগুলো বছর তোর সাথে কাটিয়েও
আমি কেন তোকে বুঝতে পারলাম না? কেন? এইসব বলে আর কি হবে? আমিও তো তোর জায়গায় থাকলে এমনটাই করতাম। আমার ভুল হয়ে গেছে, আমার খোঁজ নেওয়া উচিত ছিল। কেন তুই এমন করেছিস আবির? একবার একবার বল না ভালোবাসি, বল না একবার। নিশি কান্নার জন্য কথা বলতে পারছে না। সেদিন তোকে ভালোবাসি বলতে চেয়েও ভালোবাসি বলা হয়নি, আর হয়তো তা ভালোবাসি বলা হবে না। একবার তোর মুখে ভালোবাসি শুনতে চেয়ে আবির, বল না। একবার তো তোর বুকে জড়িয়ে ধরবি। নিশি আমাকে সাথে সাথে জড়িয়ে ধরে ওর বুকে শক্ত করে। একটু পর আমি খেয়াল করে আবির আমার হাত ছেড়ে দিয়েছে। আমি আবিরকে শুয়ে ওর নাকের সামনে হাত রাখতে বুঝতে পারি ওর নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে গেছে। চিৎকার করে কান্না করছে আবিরকে জড়িয়ে ধরে। আন্টিও কান্না করছে, খুব করবেই তো। ছেলে হারানোর কষ্ট কি কোনো মা সহ্য করতে পারে? এতটা সময় নিশির জীবনের 10 বছর আগের অতীত শুনছিল সবাই। নিশি রেডিওতে এসে তার না পাওয়া ভালোবাসার কথা বলছিল। নিশি আর কখনো বিয়ে করেনি। আবিরের ভালোবাসা আর স্মৃতি নিয়ে কাটিয়ে দিয়েছে দিনগুলো। আবির মারা যাবার পর নিশি সাদা শাড়ি পরে বিধবার মতো থাকে। আমি চোখ থেকে সাদা প্রেমের চশমাটা খুলে চোখ মুছে আবার চশমাটা পরে বলতে শুরু করি। অনেক সময় আবিরকে জড়িয়ে ধরে কান্না করি সেদিন। এরপর আবিরের দাফন শেষ করে ওর এলাকার লোকজন। সেই থেকে আমি আর আমার শাশুড়ি মা গ্রামে থাকতে শুরু করি। আর এই একদিন আমি কলেজ থেকে বাসায় আসার সময় দেখি রাস্তার পাশে পার্কে একটি মেয়ে বাচ্চাদের সাথে খেলা করছে। তাকে প্রথম দেখাতেই আমি ক্রাশ খাই। তারপর থেকে আমি প্রতিদিন ওই রাস্তা দিয়ে কলেজে আসা যাওয়া করতাম, কিন্তু তাকে আর দেখিনি। কিন্তু হঠাৎ একদিন আমি তাকে আবার আমাদের পাশের এলাকায় দেখি। অতঃপর আমি খোঁজ নিয়ে দেখি তার নাম মিম। আমাদের পাশের এলাকায় তার বাড়ি, আর সে আমাদের কলেজেই পড়ে। একদিন আমি ফেসবুকে তার প্রোফাইল দেখে প্রোফাইলে ঢুকে দেখি আমার জীবনের একমাত্র ক্রাশ মিম আপু সে অনলাইনে আছে। তাই আর দেরি না করে মিম আপুকে দিলাম একটা মেসেজ। হাই, হ্যালো। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আমি তো ভালোই আছি। তা আপনি এখন কি করেন? এই তো আপনার সাথে চ্যাটিং করি। আপনি কি করেন? এক মায়াবতীর সাথে প্রেম করি। ওমা তাই? হুম। তা আপনি কার সাথে প্রেম করেন? কেন, আপনার সাথে? কি? হুম। তুই আমাকে চিনিস? আরে আপনি আমাকে তুই করে বলছেন কেন? ইচ্ছে হয়েছে তাই। ও ভালো। তোর বয়স কত? এই তো এ মাসের 2 তারিখ 20 বছর হইল। কেন? এমনিই বললাম। কেন, আপনি কি আমার সিনিয়র নাকি? যদি বলি আমি তোর থেকে সিনিয়র? সিনিয়র হলেও আমার কোনো অসুবিধা নেই। আমার তো সিনিয়র মেয়েই পছন্দ। তাই নাকি? হুম। যদি আমার থেকে সিনিয়র হও তাহলে তোমাকে সিনিয়র বউ বলে ডাকবো, আর যদি ছোট হও তাহলে পিচ্চি বউ বলে ডাকবো। এবার বলো, তুমি সিনিয়র না জুনিয়র? আমি তোর সিনিয়র। তাহলে তো তোমাকে সিনিয়র বউ বলে ডাকতে হয়। বউ, সিনিয়র বউ। ওই, তুমি কথা বলো না কেন? গুড বাই। ও বউ, শোনো না। কি? আই লাভ ইউ। ধুর শালা, বাই। ইস, এত জলদি পড়াতে পারবো এটা তো বিশ্বাস করতে পারছি না। পরের দিন কলেজে ক্লাস শেষে ক্যাম্পাসে বসে আছি, এমন সময় দেখি মিমাপু ও তার বান্ধবীরা ফুচকা খাচ্ছে। আজকে মিমাপুকে নীল রঙের ড্রেসে একদম নীলপরি লাগছে। কি সুন্দর তার টানা টানা চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, দুধে আলতা তার গায়ের রং। আমি তো আবারও ক্রাশ খেলাম। এভাবে কিছুক্ষণ থাকার পর আমি বাড়িতে চলে আসি। তারপর রাত্রিবেলা আমি তাকে আবার মেসেজ দিলাম, হাই সিনিয়র বউ। ওই কে? তোর বউ? হ্যাঁ। কেন, তুমি আমার মিষ্টি মায়াবতী বউ। ওই, তোর লজ্জা করে না সিনিয়র আপুর সাথে ফাজলামি করস? আরে ধুর, কিসের সিনিয়র আপু, তুমি তো আমার মিষ্টি বউ, আমি তোমার কিউট বর। না, আমি কেউ না তোর। আরে বউ শোনো না, রাগ করো কেন? কি শুনবো, তাড়াতাড়ি বল। তোমাকে প্রথম দেখায় আমি প্রেমে পড়ে গেছি। তুই আমাকে দেখছস? হুম, দেখছি তো। কোথায় দেখছস? তুমি অনার্স 2য় বর্ষে পড়ো, তোমার কলেজের নাম? বুঝলাম দেখছস,
এখন বল কোথায় দেখছস? তোমাকে আমি কলেজের রাস্তার পাশের পার্কে দেখেছি। আচ্ছা, এখন বল তুই কি দেখে আমার প্রেমে পড়ে গেলি? কেন? তোমার ওই টানা টানা চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট আর ঘন কালো উড়ন্ত চুল দেখে। ও ভালো, তা কি করে জানোস? তোমরা 3 ভাই বোন, বড় বোনের বিয়ে হয়ে গেছে, আর একটি মেয়েও আছে। তোমার ছোট ভাই পড়ালেখা করে, তোমার বাবা সরকারি চাকরি করে, আর আর কি বল, থেমে গেলি কেন? আর তুমি আমার সিনিয়র বউ। তোর আজেরা পেঁচাল রাখ, আমি ঘুমাবো, বাই। আরে বউ, এত জলদি ঘুম কিসের? তুই আরেকবার বউ বললে তোর খবর আছে। আচ্ছা, বউ বলবো না, জান বলবো। না বলবি না। তুমি যাই বলো না কেন, আমি বলবোই। যা ইচ্ছা বল, বাই। এ কথা বলেই মিমাপু অফলাইন হয়ে গেল, তাই আমিও ঘুমিয়ে গেলাম। পরদিন রাতে আবার মেসেজ দিলাম, ভাইজান। তো কোনো কাজ কাম নাই? আপাতত তোমাকে পটানো ছাড়া আর কোনো কাজ নেই। আমি তো পেটাবো না। আরে বউ, ও বউ। আমি তোর বউ না, বুঝলি? এই কবুল বলো তো। না, আমি বলবো না। কবুল কবুল কবুল। কি বললেই হবে নাকি? হ্যাঁ, হবেই তো, কারণ আমি দেখেছি আর সেটা তুমি বলেছো। তোরে যে আমি কি করব? কিছু করতে মন চাইলে আমাকে আদর করে দাও। তোর আদরের গুষ্টি কিলাই। তুমি কি লাও, আমি ঘুমাই। এই শোনো। আবার কি? আই লাভ ইউ। ওই শোন, হ্যাঁ বলো। তুই কি আমার সাথে কাল দেখা করতে পারবি? বলো, কোথায় দেখা করতে হবে? যেখানে তুই আমাকে প্রথম দেখেছিলি। আচ্ছা ঠিক আছে। অতঃপর আমি অফলাইন হয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন কলেজ বন্ধ ছিল, তাই আমি তার সাথে দেখা করার জন্য পার্কে চলে আসি। পার্কে ঢুকতেই দেখি মিমাপু পার্কে একটা বেঞ্চে বসে আমার জন্য অপেক্ষা করছে। আমি তার কাছে যেতেই সে বলল, আরে রাজ, কেমন আছো? জি, না মানে ইয়ে মানে ভালো। তুমি এই সময় এখানে? না ইয়ে মানে, কি হয়েছে, এমন তোতলাচ্ছ কেন? আসলে আমি আপনাকে ফেসবুকে ভালোবাসার কথা বলি। কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। আসলে আমিও তোমাকে ভালোবাসি। কি বললে? আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু আমি তোমার সিনিয়র বলে কিছু বলতে পারিনি। আমি তোমাকে ফেসবুকে রিজেক্ট করেছিলাম কারণ আমি রাজকে ভালোবাসি, আর সেই রাজ হলো তুমি। আই লাভ ইউ রাজ, উইল ইউ ম্যারি মি? খুশিতে আমার চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে, আর আমি মিমকে জড়িয়ে ধরে বলি, আই লাভ ইউ টু। ইয়েস, আই উইল ম্যারি ইউ। চল, আজ কলেজ শেষ করে সবাই মিলে ফুচকা খাবো। সত্যি বলছিস? ফুচকা তুই খাওয়াবি, ওকে? ওই, তুই না বললে তুই খাওয়াবি, এখন আমাকে এভাবে ফাঁসিয়ে দিচ্ছিস কেন? কিপটে একটা, কোন দিন তো নিজে থেকে খাওয়াবি না। ফাঁসাবো না মানে? বিপাশা, রাত্রি, প্রাপ্তি সবাই মিলে বলে উঠল, আজ নীলিমা ফুচকা খাওয়াবে। ওকে, আমিই খাওয়াবো। তোরা সবাই প্ল্যান করে আমায় ফাঁসিয়ে দিলি, ভালো হবে না কিন্তু। আমিও তোদের দেখে নিব। বলতে বলতে সবাই চললাম ফুচকার দোকানে। ও, আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি। আমি তৌফিকা, এবার একাদশ তৃতীয় বর্ষে পড়ি। খুব চঞ্চল স্বভাবের, ভদ্র একটু রাগী মেয়ে। নীলিমা, বিপাশা, রাত্রি, খুশি, পাখি আমরা একই সাথে পড়ি। নীলিমা আমার বেস্ট ফ্রেন্ড। ছোটবেলা থেকেই একজন আরেকজনের জানের জান। ছোটবেলা থেকেই একসাথে দুজন বড় হয়েছি। যতই ঝগড়া করি, তারপরও দুজন কখনোই দুজনকে ছাড়া থাকতে পারি না। অনেক কথা বললাম আপনাদের সাথে। ফুচকার দোকান পেয়ে গেছি, আগে ফুচকা খেয়ে নেই, পরে কথা হবে। মামা, বেশি ঝাল দিয়ে ফুচকা দেন। আমারটা ঝাল কম দিবেন। কেন রে? মা বলছে ঝাল বেশি খেলে গ্যাস্ট্রিক হয়। তাই নাকি? আজকের ফুচকাটা খুব টেস্টি হয়েছে। দারুণ। খাওয়া শেষ, চললাম বাড়ির পথে। বিপাশা, রাত্রি, প্রান্তিকে বিদায় দিয়ে আমি আর নীলিমা একসাথে। ওদের তিনজনের বাড়ি একসাথে, আর আমার এবং নীলিমার বাড়ি পাশাপাশি। রাস্তায় যেতে দেখা হলো সেই হতচ্ছাড়ার সাথে। শালা আমার জীবনটা ছাড়খাড় করে দিয়েছে। ক্লাস 9 থেকে আমার পিছু নিয়েছে। এক বেহাইয়া,
ওর মতো বেহাইয়া আমার লাইফে কাউকে দেখিনি। ওই তো আমার সাথে একই ক্লাসে পড়ে, ওর নাম ফারাবি। আমাকে দেখেই বলে উঠল, হাই রাজরানী, কেমন আছিস? ওই কে তোর রাজরানী? কোথায় গিয়েছিলি? কেন তোকে বলতে হবে? বলবি। কোথায় যাবি, কি করবি, সবকিছু আমার কাছে বলবি। কেন রে, তোর কাছে আমার বলতে বইই গেছে। তুই আমার সাথে প্রেম না করবি তো কি হয়েছে? মহল্লার যত টিনা মিনা রিনা আছে তারা সবাই আমার জন্য পাগল। হি হি হি। তোর টিনা মিনা রিনা আছে তো আমার পিছনে এত ঘুরঘুর করিস কেন? তোর বান্ধবীও আমার জন্য পাগল, বুঝলি? ওই যে কি জানি নাম, ওহ মনে পড়েছে, পাখি। যত সব, পথ ছাড়বি, আমার যেতে দে তো। তোকে কে আটকে রাখছে? যা এখান থেকে। বান্দর কোথাকার, চল। নীলিমা, চল। আচ্ছা তৌফিকা, ফারাবি মনে হয় সত্যিই তোকে ভালোবাসে। চুপ করবি, বাজে ছেলে কোথাকার। ওরে দেখতে ইচ্ছে করে না। তোর পছন্দ হলে তুই প্রেম কর ওই বান্দরটার সাথে। তুই এত রাগ করিস কেন রে? বাসায় এলাম, ভালো লাগছে না, রাগ উঠছে অনেক। শেষমেশে বান্দরটার হয়ে ওকালতি করছে নীলিমা। তৌফিকা, ফ্রেশ আয়, নাস্তা করবি? না, নাস্তা করব না। কেন, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? না, আমি ঠিক আছি। ঠিকভাবে না খেলে শরীর খারাপ করবে তো। পরে খাবো। ঠিক আছে। বিকেল পেরিয়ে সন্ধ্যা হলো। ভাবি, আমি আর রুদ্র লুডো খেলছিলাম। রুদ্র হলো আমার ভাইয়ের একমাত্র ছেলে। এমন সময় হঠাৎ ফোন বেজে উঠল। রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, আমার ফোনে টাকা নেই, এটা আমার আব্বুর ফোন। ও নীলিমা, কি বলবি বল। কাল তাড়াতাড়ি কলেজে আসবি। কেন? ভুলে গেলি কাল নাকি র‍্যাগ ডে? না, ভুলিনি। ওকে। ওকে, বাই। পরের দিন সকালে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। সবার সাথে আজ দেখা হলো। সবাই আমায় ডাকছে, কথা বলছে, একজন আরেকজনকে রং দিচ্ছি, অনেক মজা করছি। দোস্ত, দেখছো? কি দেখবো? দেখো না। তখন থেকে সেই কি যেন দেখতে বলছিস। তৌফিকাকে দেখো, অন্য মহল্লার পড়ার লগে রং মাখামাখি করতেছে। কি? দাঁড়া, দেখাচ্ছি মজা। তোমার লগে প্রেম না করুক, আমার লগেও না করুক, কিন্তু অন্য মহল্লার পড়ার লগে কেন? চুপ কর। এখন এটা ভিডিও করে ওর ভাইয়ের কাছে পাঠাই। যেমন ভাবনা তেমন কাজ। তৌফিকে সবাইকে রং দিচ্ছে, হঠাৎ কানে নিচে একটা আওয়াজ হলো। ওই, তোর সমস্যাটা কি? তুই আমাদের মহল্লার ছেলেদের সাথে প্রেম না করে অন্য মহল্লার সাথে প্রেম করবি, সেটা আমি কিভাবে হতে দেই বল? কার সাথে প্রেম করব? কেন, আমরা কি নাই? কি? তোর মতো আটার বস্তার সাথে? ছি 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 ছি। আমি নইলে মোটা, ফারাবি তো কত স্মার্ট, ওর লগেও তো করতে পারো। ও স্মার্ট, শয়তানের হাড্ডি। কি বললি? তুই আমার ব্রেকআপ করেছস, আমিও তোরে একটা প্রেমও করতে দেব না। মানে? তুই রাস্তায় বসে কুত্তার মতো কাঁদবি, তোর একটা প্রেমও আমি টিকতে দেব না। কথাটা মিলিয়ে নিস। ওই কাবিলা ভাই কি বলে গেল? কি আর করতে পারবে, বাদ দাও। 5 দিন পর কলেজে যাচ্ছি, হঠাৎ রাস্তার মাঝখানে এসে। সরি। কেন? দেখ, আমি ভুল করছি। তো আমি কি করব? জানি না কি করবি, আমার উপর থেকে তোর অভিশাপ উঠে নিবি। আমি কাউকে অভিশাপ দেইনি। ভালোভাবে বলছি, তুই তোর অভিশাপ উঠিয়ে নে। কেন? এখন তোরা তো জ্বলছে কেন? যখন আমার ব্রেকআপ করাইছস তখন এসব মনে ছিল না? দেখ, ভালোভাবে বলছি, সরি, আমার ভুল হয়েছে। না, তোকে ক্ষমা করব না। ওই, তুই মহল্লার সব মাইয়ারে কি বলছস? একজন আমার সাথে প্রেম করছে না, বললাম তো সরি। তোকে এত সহজে ছাড়ছি না। সবে তো শুরু হয়েছে, এখনো কত কিছু বাকি আছে। এই রাস্তায় বসে বসে কুত্তার মতো কাঁদবি। দেখ লক্ষ্মী বোন আমার, তুই অনেক ভালো। আমিও প্রেম করব না, তোকেও প্রেম করতে দেব না। কলেজে গেলাম, ক্লাস করে কলেজ থেকে বের হতেই দেখি ফারাবির বন্ধুরা। সরি আপু। কেন? দেখো, আমরা সবাই ফারাবির হয়ে ক্ষমা চাচ্ছি।
ফারাবিকে ক্ষমা করে দাও। পারবো না। শয়তানটা নিজে ক্ষমা না পেয়ে এখন আবার চেলাদের পাঠিয়েছে। এই নীলিমা, চল আমরা চলে যাই। এই তোমরা পথ ছাড়ো, চল তৌফিকা। বাসায় এলাম, হঠাৎ ফোন বেজে উঠলো। স্ক্রিনে দেখি ফারাবির নাম ভাসছে। এই শালা কি আর আমায় একটু শান্তিতে থাকতে দেবে না নাকি? ফোনের সুইচ অফ করে রাখলাম। যাক, একটু শান্তিতে থাকতে পারবো। যাই, একটু ফ্রেশ হয়ে আসি। তৌফিকা, এদিকে আসো। হ্যাঁ মা, বলেন। তোমার একটা পার্সেল আসছে। আমার পার্সেল কে পাঠিয়েছে? ফারাবি দিয়ে গেল, খুব ভালো ছেলে। ভালো না ছাই, বদমাশ একটা। পার্সেল খুলে দেখি লেখা আছে। তুই ফোন রিসিভ করলি না কেন? ভালোভাবে বলছি, তোর অভিশাপ তুলে নে, নইলে তোর কপালে শনি আছে। পরের দিন কলেজে যেতে হঠাৎ, তৌফিকা, আমায় ফারাবি কিডন্যাপ করেছে, তুই ওর কাছে সরি না বললে আমায় ছাড়বে না, প্লিজ আমায় বাঁচা। তুই কোথায় আছিস বল, আমি এক্ষুনি আসছি। কি রে, তোর সমস্যা কি? তুই মহল্লার সকল মেয়েদের কাছে গিয়ে বলবি আমি ভালো ছেলে, আর যেন ওরা আমার সাথে প্রেম করে, তাহলে আমি নীলিমাকে ছাড়বো। তোর শত্রুতা আমার সাথে, এখানে নীলিমাকে কেন জড়াচ্ছিস? তৌফিকা, তুই ওর কাছে সরি বল। ওর কাছে কখনোই না। তাহলে আমিও নীলিমাকে ছাড়বো না। তৌফিকা, কেমন বান্ধবী তুই? আমার জন্য তুই ওর কাছে সরি বলবি না? আগে নীলিমাকে ছেড়ে দে, তারপর আমি তোর সবকিছু ঠিক করে দেব। না, আগে আমাকে সরি বলবি, তারপর ছাড়বো। ওকে সরি, এবার ছেড়ে দে। ওকে, ছাড়লাম। ছাড়ার পরে ফারাবির গালে ঠাস করে একটা থাপ্পড় দিলাম। তারপর সেখান থেকে চলে এলাম। কি হলো এটা? তোর এটাই প্রাপ্য ছিল। তুই কিন্তু কথা দিয়েছিস সব ঠিক করে দিবি। বাসায় ফিরলাম, আর কলেজে যাওয়া হলো না। নীলিমাকে ওর বাসায় দিয়ে আমি আমার বাসায় আসলাম। বিকেলে আমি আর নীলিমা ফুচকা খাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে একটা জোরে ধাক্কা খেয়ে আমার ফুচকার প্লেট পড়ে গেল 6 হাত দূরে। পাশে তাকাতেই দেখি ওই শয়তানটা। ওই কুত্তা, তুই আমার ফুচকা ফালাই দিলি কেন? ফুচকা ফেলাইছি, ভালো করেছি, আরো ফেলামু, পারলে যা খুশি কর। তুই আমার ফুচকা দে। আচ্ছা বইন, তোরে আমি আরো 50 প্লেট ফুচকা কিনা খাওয়ামু, কিন্তু প্লিজ তোর ওই বান্দর বান্ধবীদের ম্যানেজ কর, আর আমি সহ্য করতে পারছি না। আগে ফুচকা দিবি, তারপর কথা। মাম্মা, একে 2 প্লেট ফুচকা দাও। কি রে, এই নে একটা খা। রাগাবি না কিন্তু, বলে দিলাম। তুই রাখলে তোকে অনেক কিউট দেখায়। ও মা, তাই নাকি? তাহলে আমার মতো স্মার্ট ছেলের সাথে প্রেম কর, আমি এক পায়ে রাজি আছি। কিরে, তুই না আমায় মাত্র বোন বললি, এখন আবার প্রেম? যাক, আমি আবার রাগ করছি। এবার খাইয়ে দিবি, না হয় আমার সব বান্ধবীদের বলবো তোরা মাইক নিয়ে মহল্লার সবাইকে জানিয়ে দে ফারাবি কিডন্যাপার। তুই যদি আমার ক্রাশ না হইতি, তাহলে তোর ঠ্যাং ভেঙে হাতে ধরাই দিতাম। নে, হা কর। বাহ, তুই তো খুব ভালো, খাইয়ে দিতে পারিস। তোর সাথে তো প্রেম করাই যায়। দেখছস আমি কত ভালো, সব দিকে স্মার্ট। দেখলামই তো। নীলিমাকে চুরি করলি? ও না, কি যেন বলে, ও কিডন্যাপ। খাইছস? পেট ভরছে নাকি? আরো খাবি? প্লিজ, তোর সামনে কান ধরছি, প্লিজ তোর বান্ধবীদের ম্যানেজ কর, প্লিজ। ওকে, তুই বাসায় যা, দেখি কি করা যায়। নীলিমা আর আমি বাসায় আসছি। আগামীকাল থেকে আমাদের পরীক্ষা। মাথা একদম হ্যাং হয়ে গেছে। সারা বছর এত পড়ি, কিন্তু পরীক্ষার সময় কিচ্ছু পারি না, সব ভুলে যাই। আজ পরীক্ষা শেষ হলো, আমি নীলিমা আর বিপাশা বাসায় আসছি। হঠাৎ নীলিমা বলে উঠল, ও তৌফিকা, সামনে দেখ, ফারাবি আজ তোকে কিচ্ছু না বলে সমানে হেঁটে যাচ্ছে। আরে ওই ছাগলের মনে হয় পরীক্ষা অনেক খারাপ হয়েছে, তাই মন খারাপ হয়তো। আরে পরীক্ষা খারাপ হবে না? সারাক্ষণ মেয়েদের কথা ভাবলে তো এমনই হবে। সবসময় শুধু সবাইকে জ্বালায়, পড়ার সময় কি পায় বল? আরে ওই ছাগলের কথা বাদ দে তো। প্রায় বাসায় চলে এসেছি। নীলিমার বাসার আগে তাই বিদায় দিলাম। আমি সত্যি আজ অবাক হলাম যে ছেলেটা সারাক্ষণ আমাকে বিরক্ত করে, আর আজ কিছুই বললো না আমাকে দেখেও। না দেখার ভান করে চলে গেল। ওর বিরক্তগুলো অনেক মিস করছিলাম আজ। রেজাল্ট দিয়েছে আলহামদুলিল্লাহ, পাশ করেছি। সব বান্ধবীরা পাশ করেছে। কলেজ থেকে কোন ছেলে নাকি জিপিএ 5 পেয়েছে।
পাশ করার আনন্দে আজ সব বান্ধবীরা একত্র হয়ে ফুচকার দোকানে আড্ডা দিচ্ছিলাম। মনে পড়েছে ফারাবি আমাকে নিজের হাতে ফুচকা খাইয়েছিল, কিন্তু সত্যি ছেলেটাকে অনেক মিস করছি। পরীক্ষার পর থেকে আর ছেলেটাকে দেখিনি, জানি না কি হয়েছে। বান্ধবীদের কাছে কিছু জানতে চাইলেই আবার বলবে ট্রিট দে, ডাল মে কুছ কালা হ্যায়। তাই আর কিছু না বলে আড্ডা শেষ করে বাসায় আসলাম। শুরু হলো ভর্তি যুদ্ধ। সব বান্ধবীরা আমাকে ছেড়ে আলাদা আলাদা কোচিংয়ে ভর্তি হয়েছে। ভাবতেই খারাপ লাগছে, ক্লাসে আমি প্রথম ছিলাম, আর আমার বান্ধবী বিপাশা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেল, নীলিমা জগন্নাথে। আর আমি কি করব, কপাল খারাপ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। বেশ কিছুদিন হয়ে গেল বান্ধবীদের সাথে দেখা হয় না, আর আগের মতো আড্ডাও দিতে পারি না। আবার ওই ফারাবিকেও খুব মিস করি, কি যে হলো ওর কিছুই জানি না। আজ সব বান্ধবীদের সাথে দেখা করার জন্য বাসা থেকে বের হলাম। সবাই মিলে অনেক আড্ডা দিলাম, কিন্তু কেমন জানি ভালো লাগছে না। তাই ওদের দেখে বাসায় আসছিলাম, হঠাৎ খুশির সাথে দেখা হলো। সেই ছোট থেকে ক্লাস 8 পর্যন্ত একসাথে পড়াশোনা করেছি। তারপর ওর বাবার চাকরির ট্রান্সফার হয়, তাই আমাদের ছেড়ে চলে যায়। কিরে, কেমন আছিস? ভালো, তুই? পড়াশোনা কেমন চলছে? মোটামুটি। তোর? আমার অনেক ভালো। কিরে, এত ভালো কিভাবে? আমার বাসার পাশে এক ক্লাসমেট আছে, ওই আমায় অনেক হেল্প করে। ও, ভালোই তো। আমাকে কেউ হেল্পই করে না রে। খুশি ফোন বের করে ফারাবির পিক দেখিয়ে বলছে, এই ছেলের নাম ফারাবি, অনেক ভালো, ভার্সিটির সবাইকে অনেক সাহায্য করে, অনেক ব্রিলিয়েন্ট। কি রে, কি হলো? শখ খেলি নাকি? শখ খাবো না আবার? ফারাবি আর আমি সারাদিন শয়তানের মতো ঝগড়া করতেই থাকতাম। তুই ছেলেটাকে চিনিস? হাড়ে হাড়ে চিনি, কিন্তু তুই বলছিস ফারাবি তো পড়াশোনায় একটু ভালো না। আমি বিশ্বাস করতে পারছি না। কেন? প্রি-টেস্ট পরীক্ষায় ফারাবি কি করেছিল জানিস? কি? পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর না লিখে একটা সূরা লিখেছে। তারপর পরের পেজে প্রিন্সিপাল ম্যাডামের একটা ছবি আঁকছিল। তারপর আবার কত ছন্দ মিলিয়েছিল। পরে ওর গার্জিয়ানকে ম্যাম কলেজে নিয়ে আসতে বলেছিল, আর কত অপমান করেছিল। তবুও যদি একটু চেঞ্জ হয়, কিন্তু ওর মাঝে আমি কোনো চেঞ্জই দেখিনি। সারাক্ষণ আমার পেছনে ঘুরঘুর করতো। শুধু আমার না, মহল্লার সব মেয়ে নাকি ওর ক্রাশ। তাহলে তুই বল, কিভাবে বিশ্বাস করি ফারাবি এখন এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হলো, আর কত ভদ্র ছেলে হলো। ওমা, তাই নাকি? কিন্তু ফারাবির মাঝে তো এমন কিছু আমরা লক্ষ্য করিনি। সবার সাথে ভালো ব্যবহার করে, আর ভার্সিটির সব মেয়েরা ওর উপর ক্রাশ। কিন্তু ফারাবি কাউকে পাত্তা দেয় না, কিন্তু সব সময় বলে আমি একজনকে অনেক ভালোবাসি। ও, তাই নাকি? তো কাকে ভালোবাসে? ভার্সিটির কেউই জানে না রে, নাম বলে না। হয়তো কলেজের কাউকে ভালোবাসে। ও, ভালো। আচ্ছা, ভালো থাক, সন্ধ্যা হয়ে আসছে, বাসা যেতে হবে। আচ্ছা, তোর নাম্বারটা দে তো। ওকে, নে। ওকে, রাতে দেব। এখন চলি রে, ভালো থাকিস। বহুদিন পর বান্ধবীর সাথে দেখা হলো। মেয়েটা ঠিক আগের মতোই আছে, একটুও পাল্টায়নি। বাসায় এসে ডিনার করে বিছানায় আসলাম। সত্যি একটু ঘুম আসছে না, সারাক্ষণ ফারাবির কথা মনে পড়ছে। ছেলেটা কাকে ভালোবাসে, কিভাবে এত ভালো ছাত্র হলো। আমি ছেলেটাকে সবসময় মিস করি। হয়তো ছেলেটি নতুন বন্ধুদের পেয়ে আমাকেই ভুলে গেছে। হঠাৎ একটা কল আসলো। কি রে দোস্ত, কেমন আছিস? আমি ভালোই, তোর কি অবস্থা? ভালো। আগামীকাল বিকেল 5টায় একটু দেখা করতে পারবি? কোথায় দেখা করতে হবে? আমি অ্যাড্রেস মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি। ওকে, আসতেই হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, বাই, শুভরাত্রি, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। সকাল হলো, কিছুই বুঝতে পারছি না। নীলিমা হঠাৎ কেন দেখা করতে বলল? আজই তো সবাই একসাথে আড্ডা দিলাম, কিছু ভালো লাগছে না, খুব মিস করছি আগে সেই ফেলে আসার দিনগুলোকে। ফারাবিকে অনেক মিস করছি। হয়তো ছেলেটা অনেক চেঞ্জ হয়ে গেছে, কিন্তু কিছুই ভালো লাগছে না। ইচ্ছে করছে এক্ষুনি ছুটে যায় ছেলেটার সাথে দেখা করতে। দুপুরে নীলিমার সাথে দেখা করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ঢাকা শহর তো জ্যামের জন্য বিখ্যাত। ঠিকানা অনুযায়ী সময় মেনটেন করেই চলে আসলাম। সবাই একসাথে দাঁড়িয়ে আছে, কিছুই বুঝতে পারলাম না
হঠাৎ নীলিমা আর খুশি আমার চোখ বেঁধে দিল আর কোথায় জানি নিয়ে যাচ্ছিল। কিরে, কি হলো? কি করছিস এসব? আরে চুপ কর তো, কথা বলবি না। কিরে, আমাকে মেরে ফেলবি না কিরে? তোকে মেরেই ফেলবো। সারা জীবন আমাদেরকে কত জ্বালিয়েছিস, তোকে আজ একা পেয়েছি, দেখ কি করি। ওই, ভয় লাগছে কিন্তু, প্লিজ বল না আর কত দূর? কথা বলতে নিষেধ করছি না? চলে এসেছি। চোখ খুলতেই চোখের সামনে তাকিয়ে দেখি ফারাবি হাতে কেক নিয়ে দাঁড়িয়ে আছে। হাসবো নাকি কাঁদবো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ সবাই একসাথে বলে উঠলো, হ্যাপি বার্থডে টু ইউ তাফিকা, হ্যাপি বার্থডে টু ইউ। কথাটা শেষ হতেই কি না হতেই সবাই পালিয়ে গেল। কিছুই বুঝতে পারছি না। হঠাৎ ফারাবি একটা গোলাপ ফুল আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আই লাভ ইউ। ওই ইঁদুর, কুত্তা, বাদর, বিড়াল, তুই এতদিন কোথায় ছিলি? জানিস তোকে কত মিস করেছি। আই লাভ ইউ টু। আমাকে কেন মিস করবি? তোকে না মিস করলে কাকে মিস করব? কেন রে? তুই জানিস না? না, তুই বল। আরে তোকে যে কত ভালোবাসি এটাও তুই জানিস না? জানি, তাই তো এত কষ্ট করে তোর সব বান্ধবীদের সাথে কন্ট্যাক্ট করে তোর জন্মদিনে সারপ্রাইজ দিলাম। কিরে, তুই নাকি একটা মেয়েকে ভালোবাসিস? খুশি আমাকে সব বলেছে। সেটা তো আর কেউই না, তুই তো। তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না তো? কোথায় যাব? কোথাও যাব না। সব বন্ধুরা এসে চিৎকার করে বলতে লাগলো, কিরে, আমাদের কি কেক খাওয়াবি না? নাকি ফারাবিকে পেয়ে আমাদের কথা ভুলেই গেছিস? আমাদের এতদিনের কষ্ট আজ সফল হয়েছে। এত বড় একটা সারপ্রাইজ দিলাম, আমাদের ট্রিট কখন দিবি? বিয়ের পর দেব, যা ভাগ। কি? আজ তোরা দুজন আমাদের ট্রিট দিবি? বেশ। সবাই বলে উঠলো, আমাদের ট্রিট দিতে হবে। কি আর করার, আসলেই বন্ধু হলো জীবনের একটা মহামূল্যবান সম্পদ, যাদের সাথে হাসি খুশি সুখ দুঃখ ভাগ করা যায়। আই লাভ মাই অল ফ্রেন্ড।